আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের এই ইউনিট 2 তে অর্থাৎ সয়েল মাটির চ্যাপ্টারে স্বাগতম জানাই। আমি তোমাদের একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম ঠিক কয়েকদিন আগে যে মাটির চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আজকের এই ক্লাসে ইন ডিটেলস ক্লাস পার্ট 1 এর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসায় তোমাদের ইউটিউব চ্যানেল ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস এক্সারসাইজ বুক ক্রিয়েট বাই সয়েল মাটির চ্যাপ্টার। দেখো মাটির চ্যাপ্টারে আমরা কি দেখবো না দেখবো অনেক আগে পড়ে ফেলেছি, কিন্তু মূল জিনিসে ঢোকার আগে অর্থাৎ ডিফারেন্ট প্ল্যান্ট নিউট্রিয়েন্ট অ্যান্ড দেয়ার অ্যাভেলেবিলিটি টু প্ল্যান্টস। সো তোমাদের এই চ্যাপ্টারে ঢোকার আগে বিফোর কয়েকটি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো কয়েকটি লাইনের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো 118টি মৌলের মধ্যে 70টি মৌল উপস্থিত। এর মধ্যে কিছু কিছু মৌল উদ্ভিদ খাদ্য হিসেবে কাজ করে থাকে। মানে গোটা বিশ্বে বা মোট বিশ্বে 118টি মৌলিক উপাদান উপস্থিত দেখা গেছে। তার মধ্যে উদ্ভিদ খাদ্যে এই 70টি পাওয়া যায়। তার মধ্যে কি বললাম, এই উদ্ভিদ খাদ্যে মোট 70টি উপাদান পাওয়া যায়। এই উদ্ভিদ খাদ্যে মোট 70টি উপাদান পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই মৌল উপস্থিতের মধ্যে কিছু কিছু মৌল উদ্ভিদ খাদ্য হিসেবে কাজ করে, মানে এই 70টির মধ্যে আবার সামওয়ান কিছু কিছু মৌল কাজ করে উদ্ভিদের খাদ্য উপাদান হিসেবে। তবে কয়টি উপাদান কাজ করে থাকে, এই যে আমি ডাটাটা দিলাম এটা কিন্তু 2023-এর ডাটা অনুযায়ী তোমাদেরকে দিলাম, ঠিক আছে। আবার ধরো পরে যখন বই আসবে তখন আবার অন্য ডাটা থাকতে পারে, 2026-এর ডাটা থাকতে পারে বা অন্য কোনো ডাটা থাকতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই যে খাদ্য উপাদান কাকে বলে, ঠিক আছে। যে সমস্ত উপাদান গ্রহণ করে উদ্ভিদ দেহে বৃদ্ধি ঘটে, উদ্ভিদে যে সমস্ত ক্ষয় হয়, উদ্ভিদ দেহে বৃদ্ধি ঘটবে এবং উদ্ভিদে যে সমস্ত ক্ষয়ক্ষতি হবে এবং রোগ প্রতিরোধ জন্মাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি জন্মাবে যেসব উদ্ভিদের ক্ষেত্রে, যে কারণে তাদেরকে আমি বলবো এই এগ্রিকালচারের ভাষায় যে খাদ্য উপাদান, ঠিক আছে। এই 70টির মধ্যে তাহলে উদ্ভিদের খাদ্য উপাদান কাকে বললাম এক কথায় বলে দিই। যে সমস্ত উপাদান গ্রহণ করে উদ্ভিদের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ হবে, রোগ প্রতিরোধ শক্তি জন্মাবে ভেতর থেকে, এই সমস্ত উপাদানগুলিকে উদ্ভিদের খাদ্য উপাদান বলে থাকি। কিন্তু প্রেজেন্ট টাইমে অর্থাৎ বর্তমানে মোট 17টি, তারপরে আছে দেখো দুই দাগে, বর্তমানে মোট 17টি মৌলিক উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ভিত্তিমৌল খাদ্য উপাদান বর্তমানে 17টি মৌলকে উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ধরা হয় বর্তমানে, প্রেজেন্ট টাইমে। তোমরা বলবে কেন? তার কারণ অনেক আছে, তার মধ্যে একটি কারণ দেখো, যারা বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, যারা গবেষক, তারা মনে করে যে বর্তমানে এই 17টি মৌলকে উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ধরা হয়। আবার যখন আগামী বছরে ধরো তুমি পৌঁছে গেছো 3000 সালে, সেই 3000 সালে গিয়ে তুমি দেখতে পাবে 17 নয়, তার জায়গায় 70-এর মধ্যে এখানে সব পার্থক্য আসতে পারে বা এখানে সব পার্থক্য আসতে পারে। তাই বর্তমানে যে গবেষণা চলছে, বর্তমানে যেটা নিয়ে কাজ করা চলছে, সেইটাই নিয়ে কাজ করব এবং সেটাকে নিয়েই এখানে বলবো, ঠিক আছে। তারপরে যেটা তোমরা এখানে দেখবে বা দেখতে পাবে, কি দেখতে পাবে, তাহলে বর্তমানে 17টি মৌলকে উদ্ভিদের চাহিদা অনুসারে চিহ্নিত করা হয়েছে। ভিত্তিমৌল খাদ্য উপাদান 3টি, কী কী? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন 0.0 থেকে 45% এবং হাইড্রোজেন 6%। আচ্ছা, প্রধান খাদ্য উপাদান 6টি সংখ্যা থাকে। প্রধান খাদ্য উপাদানে 6টি সংখ্যা থাকে। কী কী? না, প্রাথমিক খাদ্য উপাদান 3টি থাকে। প্রাথমিক খাদ্য উপাদান 3টি থাকে, 3টি এনপিকে। গৌণ খাদ্য উপাদান থাকে আবার 3টি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড এস ফর তোমরাই কমেন্টে জানাবে, এস ফর তোমরাই কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের মূল জিনিস আমি বললাম। এরপরে মূল আলোচনার ভিতরে ঢুকবো। এবার যেটা তোমাদেরকে আমি বলতে চলেছি, আরেকটি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি,
অনুপোষক খাদ্য কাকে বলে পরে বলছি। এইটি চারটি, SIALCOI সম্পূর্ণ নাম আস্তে আস্তে বলছি। এইখান পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার হতে পারলে। অনুপোষক খাদ্য কয়টি, অনুখাদ্য কয়টি, গৌণ খাদ্য উপাদান কয়টি, প্রাথমিক খাদ্য উপাদান কয়টি, আশা করি তোমরা ইতিমধ্যেই অবগত হয়ে গেছো। নেক্সট যেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো, এইগুলো যে পয়েন্টগুলো আমি তুলে দিলাম, এই পয়েন্টগুলোকে ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে? চলো, তোমাদের আগে যে ইনফরমেশনটা আমি জানালাম সেটাকে আরেকবার অ্যানালাইসিস করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো, বেসিক নিউট্রিয়েন্ট যাকে আমরা বলছি যে ভিত্তি মৌল খাদ্য উপাদান অর্থাৎ বেসিক নিউট্রিয়েন্ট, সেটি কয়টি থাকে? সেটি কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। সেটি থাকে তোমাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, তাকে বলছি বেসিক নিউট্রিয়েন্টস, ঠিক আছে? তাকে বেসিক নিউট্রিয়েন্টস নামে আমরা বলছি। সেটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কত পার্সেন্ট হারে থাকে সেটা তো তোমাদেরকে আগেই বললাম। নেক্সট হচ্ছে প্রধান খাদ্য উপাদান, তাকে বলছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাকে কি বলছি আমরা এই মুহূর্তে? ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাকে বলছি প্রধান খাদ্য উপাদান অথবা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, প্রধান খাদ্য উপাদান অথবা ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তারপরে আমি তোমাদের দেখবো এর মধ্যে থাকে ছয়টি, কয়টি সংখ্যা থাকে না? ছয়টি। এই ছয়টির মধ্যে আবার কয়েকটি ভাগ থাকে। সেই ভাগ হচ্ছে তোমাদের প্রাথমিক খাদ্য উপাদান, প্রাইমারি নিউট্রিয়েন্টস, সেকেন্ডারি নিউট্রিয়েন্টস। এই প্রাইমারি নিউট্রিয়েন্টস এবং সেকেন্ডারি নিউট্রিয়েন্টসে কয়টি থাকে? দেখো, প্রাইমারি নিউট্রিয়েন্টস অর্থাৎ প্রাথমিক খাদ্য উপাদান তিনটি। কি কি? নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। ওকে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম থাকে প্রাথমিক খাদ্য উপাদান। প্রাথমিক খাদ্য উপাদান থাকে তোমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নেক্সট, secondary nutrients. What is secondary nutrients? Secondary nutrients mean three. One, calcium and তোমার magnesium, then sulfur, S for sulfur, যেটা তোমাদের আগেই বললাম। নেক্সট, অনুখাদ্য। অনুখাদ্য, what is the micronutrients? আগে এটা ছিল ম্যাক্রো, এখন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। কি কি থাকে? এই অনুখাদ্য 8টি থাকে। কয়টি থাকে বললাম? খুব ইম্পর্টেন্ট টপিক, একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। অনুখাদ্য কয়টি থাকে বললাম? 8টি থাকে। এই অনুখাদ্য 8টি, কম নয় কিন্তু 8টি থাকে। কি কি নাম জানতে ইচ্ছে করছে? অবশ্যই আমি বলবো। দেখো, প্রথমে থাকে তোমাদের Fe, যার ফুল ফর্ম হচ্ছে ম্যাঙ্গানিজ। নেক্সট থাকে তোমাদের Mn, সরি একটু ভুল বললাম, Fe মানে হচ্ছে লোহা। আবারও বলছি, Fe মানে লোহা, ম্যাঙ্গানিজ নয়, ভুলে বলে ফেললাম, তার জন্য আমাকে ক্ষমা করবে তোমরা। তাহলে অনুখাদ্য যে 8টি থাকে তার মধ্যে হচ্ছে তোমার প্রথম লোহা, নেক্সট হচ্ছে তোমাদের ম্যাঙ্গানিজ, নেক্সট হচ্ছে তোমার কপার, নেক্সট জিঙ্ক, নেক্সট বোরন, মলিবডিনাম, ক্লোরিন অ্যান্ড নিকেল। 8টা হয়েছে নাকি? দেখো, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে লোহা, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, বোরন, মলিবডিনাম, ক্লোরিন এবং নিকেল, এই 4টিকে নিয়ে অনুখাদ্য তৈরি হয় বা একে আমরা অনুখাদ্য বলে থাকি। তার ইংলিশ টার্মটি অবশ্যই মনে রাখবে, মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট, এই 8টি মৌলিক উপাদান উদ্ভিদরা খুবই কম পরিমাণে গ্রহণ করে বলে এদের নাম দেওয়া হচ্ছে অনুখাদ্য। আচ্ছা, নেক্সট আর 4টি মৌল উপাদান আছে, তার নাম হচ্ছে অনুপোষক খাদ্য। ইয়েস, অনুপোষক খাদ্য। কিন্তু এই অনুপোষক খাদ্যকে মর্যাদা দেওয়া হয়নি। এই অনুপোষক খাদ্য কয়টি এবং কি কি? অনুপোষক খাদ্য হচ্ছে 4টি। কি কি? প্রথম হচ্ছে তোমাদের সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট এবং আয়োডিন। ক্লিয়ার? সিলিকন, অ্যালুমিনিয়াম,
আছে তোমাদের আয়োডিন, আছে তোমাদের কোবাল্ট। সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন, এই চারটি উপাদান কোনো কোনো উদ্ভিদে অতি, কি বললাম, এই চারটি উপাদান কোনো কোনো উদ্ভিদে অতি সামান্য মাত্রায় গ্রহণ করে, তাই এদেরকে বলা হবে অনুপোষক খাদ্য। তাই একেবারে একটি ছকের মাধ্যমে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোনগুলো অনুপোষক, কোনগুলো অনুপোষক খাদ্য নয়। তাই দেখে আসছি তোমাদের। এতক্ষণ আমি তোমাদের যেগুলো বললাম সেগুলো একটি ছকের আকারে দেওয়া আছে, একটু তাড়াতাড়ি দেখবে। প্রথমে তোমাদের আমি মৌল, খাদ্য উপাদান অথবা বেসিক নিউট্রিয়েন্টস দেখলাম, সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দেখলে। নেক্সট তোমাদের দেখলাম হচ্ছে প্রধান বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এখানে কোনোটাই নেই। অনুখাদ্য হিসেবে তোমাদের দেখলাম 8টি, যে নামগুলো আছে সবগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। নেক্সট আমি তোমাদের দেখলাম যে প্রাইমারি নিউট্রিয়েন্টস অথবা প্রাথমিক খাদ্য উপাদান, এনপিকে। নেক্সট হচ্ছে এই দেখো, এই এনপিকে এমন একটা জিনিস নেই, এটি তোমাদের তোমাদের সেমিস্টার 4-এ গিয়ে লাগবে। সবসময় দেখো এনপিকে এনপিকে এনপিকে, সব সময় তোমাদের এইটা ব্যবহার করতে হবে হবে হবে, যে কোনো ক্ষেত্রে যে কোনো মূল্যে এটা তোমাদের ব্যবহার করতে হবে। এটা হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং হচ্ছে তোমার সরি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। নাইট্রোজেন পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। গৌণ খাদ্য উপাদান তোমাদের অনেক আগে আমি দেখিয়েছি। এ হচ্ছে মূল জিনিস। এরপর কোন উদ্ভিদ কোন জিনিসগুলোকে কোন রূপে গ্রহণ করে সেটা আমি দেখাবো, ঠিক আছে। তোমরা যারা বই কিনেছো তোমরা অবশ্যই অবশ্যই জানবে, তোমাদের বইতে 30 নম্বর পেজে এটি রয়েছে, ঠিক আছে। কিন্তু কিন্তু যারা বই কিনতে পারোনি তারা এই জিনিসটিকে একটু স্ক্রিনশট নেবে এবং একটু বারবার ধরে পড়ে নেবে। দেখো, কার্বন কি আকারে গ্রহণ করে, গ্রহণযোগ্য রূপ এবং তার নাম লেখা আছে। গ্রহণযোগ্য রূপ এবং তার নাম লেখা আছে। কার্বন CO2 আকারে গ্রহণ করে, হাইড্রোজেন H2 আকারে গ্রহণ করে, অক্সিজেন O2 আকারে গ্রহণ করে, অর্থাৎ নাইট্রোজেন অ্যামোনিয়াম আকারে গ্রহণ করে NH4 অথবা এবং NO3 মাইনাস হিসেবে সরি NO3 মাইনাস হিসেবে গ্রহণ করে থাকে। পি ফর ফসফরাস এতগুলো রূপে গ্রহণ করে থাকে। তোমাকে দিয়ে দেবে যে ফসফরাসের কোনটি গ্রহণযোগ্য রূপ। PO4 হোল কিউ মাইনাস 3 আছে তোমার HPO4 10⁻⁻2 H2 PO4। পটাশিয়াম কে প্লাস আকারে গ্রহণ করে, ক্যালসিয়াম কে প্লাস আকারে পটাশিয়াম কে প্লাস আকারে গ্রহণ করে, ক্যালসিয়াম কে প্লাস 10⁻²² আকারে গ্রহণ করে থাকে। তাই তোমরা একে দেখতে পাচ্ছ যে ম্যাগনেসিয়াম কোন আকারে গ্রহণ করে থাকে, সালফার কোন আকারে গ্রহণ করে থাকে, তোমাদের আছে ফসফরাস কোন আকারে গ্রহণ করে থাকে, ম্যাগনেসিয়াম কোন আকারে গ্রহণ করে থাকে, কপার কোন আকারে গ্রহণ করে থাকে, ম্যাঙ্গানিজ কোন আকারে গ্রহণ করে থাকে। এখানে একটু ভুল বলে দিলাম মনে হয়। পি ফর ফেরাস এবং ফেরিক আকারে গ্রহণ করে, ফসফরাস পি মেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের বোরন, কি কোন আকারে গ্রহণ করে থাকে, দেখতে পাচ্ছ না মনে হচ্ছে। বোরন তোমাদের কোন আকারে গ্রহণ করে থাকে, একটু যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো বোরন তোমাদের কোন আকারে গ্রহণ করে এখানে লেখা আছে, তোমরা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের মলিবডেনাম কোন আকারে গ্রহণ করে থাকে, ক্লোরিন কোন আকারে গ্রহণ করে থাকে, নিকেল কোন আকারে গ্রহণ করে থাকে। আমি সেমিস্টার 3 যারা 2026-এ এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রে বলেছি যে কোনটা MCQ টাইপ, কোনটা কোন আকারে আসবে কেউ বলতে পারবে না। MCQ মানেই তোমাদেরকে বেশি 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 পরিমাণে পড়তেই হবে। তারা বলবে MCQ মানে গুটি কয়েকটা আমি যে 100টি দিয়ে দিলাম তুমি পড়ে নেবে, ওর মধ্যে এসে যাবে। যারা বলবে যারা শুনবে দুজনেই বোকা। জিনিসটা MCQ, অন্য কিছু নয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি পারলে তোমাদের নোটস আকারে আমি PDF আকারে বিক্রি করতে পারতাম, আমি করবো, কিন্তু অবগত রাখতে হবে এইভাবে কোনোদিন কিন্তু নোটস কিনবে না। এগ্রিকালচারে এই কয়েকটা কোশ্চেন পড়লেই কমন। আমি আমি অভিজ্ঞতাকে কোনোভাবেই এখানে খারাপ মতলব দিচ্ছি না। সব স্যারই ভালো, সব ম্যাডাম ভালো, সব শিক্ষক এই বিশ্বে ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ওভার থিঙ্কিং, ওভার কনফিডেন্স হয়ে 10টা কোশ্চেন দেবে, 10টার মধ্যে 5টা লেগে যাবে। হ্যাঁ আছে, আমিও দিই, আমি দিই না মনে হয়, কিন্তু আমি এটা বলে দিই না যে আমি এই 10টার মধ্যে লাগবে। এখান থেকে এই 10টার মধ্যে ঘুরিয়ে পিছিয়ে থাকতেই পারে। তাই একটু সাবধান থাকবে এবং সতর্কও সুদ্ধা তোমরা থাকবে, কারণ তোমরা আর
সেই ক্লাস 5-এ পড়ো না, তোমাদের বাবা মা তোমাদের পেছনে সবসময় খেয়াল রাখবে। তোমাদের দায়িত্ব তোমরা নেবে, তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে, কেউ তাতে তোমাকে বাধা দেবে না। আর কয়েকটি ইনফরমেশন তোমাদের আবার এখানে একটু জানিয়ে রাখি, যে তোমরা সবুজ সার উদাহরণ আছে যেমন ঝঞ্চিয়া, শন ইত্যাদি আছে। এরা প্রতি হেক্টরে কত পার্সেন্ট নাইট্রোজেন রাখে জানো? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। মিনিমাম 60 থেকে 80 কেজি, কত বললাম, 60 থেকে 80 কেজি নাইট্রোজেন যুক্ত করে এই সবুজ সারগুলো। ইয়েস, 60 থেকে 80 কেজি এরা নাইট্রোজেন যুক্ত করে এই সবুজ সারগুলো, ঠিক আছে? তাই সবুজ সার খুবই খুবই ইম্পর্টেন্ট, একজন চাষির ক্ষেত্রে হোক আর একজন কৃষকের ক্ষেত্রে হোক, তার ক্ষেত্রে হোক না কেন। এবার হচ্ছে যেটা, তোমাদের বিজ্ঞানী, দুজন বিখ্যাত বিজ্ঞানী আছে কৃষি বিজ্ঞানে। তিনি 1939 সালে, কত সালে বললাম, 1939 সালে বিজ্ঞানী আর্ননো স্টাউট, নামগুলো কি বললাম, বিজ্ঞানী আর্ননো স্টাউট, বিজ্ঞানী আর্ননো স্টাউট, এই দুজন বিজ্ঞানী ধার্য করেছিলেন অপরিহার্যতার মাপকাঠি। এই দুজন বিজ্ঞানী ধার্য করেছিলেন যে অপরিহার্যতার মাপকাঠি, এই বিখ্যাত দুজন বিজ্ঞানী ধার্য করেছিলেন যে অপরিহার্যতার মাপকাঠি, বিজ্ঞানী আর্নন এবং বিজ্ঞানী স্টাউট। বিজ্ঞানী আর্নন এবং বিজ্ঞানী স্টাউট দুজনেই করেছিলেন। এবারে তোমাদের আসি নেক্সট পার্টে, অর্থাৎ এবারে আমি ঢুকে যাব তোমাদের নাইট্রোজেন। এবার হচ্ছে কয়েকটি পরপর উদ্ভিদের অভাবজনিত ফলে কি হয় এবং উদ্ভিদের প্রাচুর্যতা ফলে কি হয়, অর্থাৎ অধিক পরিমাণে থাকলে কোনো একটি চাষের জমিতে, ধরো প্রথমে একটা সিম্পল সব উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। কোনো চাষের জমিতে ধরো নাইট্রোজেন একটা তো তার আছে, পরিমাণ আছে, মাপ আছে, ঠিক আছে? নাইট্রোজেনের তো একটা মাপ আছে না, তুমি বাজারে যত নাইট্রোজেন পাওয়া যায় নিয়ে এসে দিয়ে দিয়ে দেবে, নাইট্রোজেন এক্সট্রা কিনতে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু সার্ভিস তার মধ্য দিয়ে নাইট্রোজেন যায়, ঠিক আছে? নাইট্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, প্রত্যেকটা মাপ আছে, তাই না? এবার আমি যদি ধরি তুমি নাইট্রোজেন এই জমিতে তোমার লাগবে নাইট্রোজেন হচ্ছে 75%, কিন্তু এখানে তুমি দিচ্ছ ধরো 175%, সেক্ষেত্রে তোমার জমিতে কিছু প্রভাব পড়তেই পারে, স্বাভাবিক জিনিস। যে কোনো লোক বুঝে যাবে, যে কোনো ব্যক্তিও বুঝিয়ে যাবে, স্বাভাবিক জিনিস। এই 75%-এর জায়গায় তুমি যদি এতটা পরিমাণে বেশি দাও, এই শরীরের মতো জমির সিস্টেম, শরীরে যেমন তুমি 250 ট্যাবলেট যদি তুমি না খেয়ে 500 ট্যাবলেট খেয়ে নাও, যেমন অসুবিধা হতে পারে, ঠিক একই জিনিস জমিতে শুধু একইভাবে হতে পারে। এবার যারা এইখান পর্যন্ত খুবই ধৈর্য আকারে ক্লাসটি দেখছো, কারণ ধৈর্য ক্লাসের ক্ষেত্রে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে মেন মেন মেন, তাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, তাহলে নিশ্চয়ই তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যখন এখানে বেশি আকারে পড়ছে একটি জমিতে 75% নাইট্রোজেন প্রয়োজন, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি স্পিডে বলছি, ঠিক আছে? 75% প্রয়োজন, সেক্ষেত্রে 175 দিলে যেমন ক্ষতি আছে, তেমনই 25% প্রায় করলে, অর্থাৎ অভাবজনিত রোগ। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে, এক সিমটমস দেখা যাবে, এক তোমার অভাবে হবে, এক হচ্ছে আধিক্যজনিত কারণ, অর্থাৎ অধিক কে হবে। আই অ্যাম রাইট? আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। তাই অভাবে হবে এবং অধিকে হবে, এই দুটো কোশ্চেন আসবে। এই দুটো কোশ্চেনের উপর ভিত্তি করে আজকের এই প্রথম যার অভাব এবং আধিক্যের কথা বলবো, তার নাম হচ্ছে নাইট্রোজেন। খুবই খুবই ইম্পর্টেন্ট, এই নাইট্রোজেন খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নাইট্রোজেনের প্রাচুর্যজনিত লক্ষণ, সিমটমস অফ দ্য আন্ডার অ্যাবান্ডেন্ট নাইট্রোজেন সাপ্লাই। ওকে, এই কি হয় দেখো, এখানে খুবই খুবই একটি ক্ষতিকারক প্রভাব পড়ে, কীভাবে পড়ে, কয়েকটি ফসলের ক্ষেত্রে এটি বিশেষ প্রভাব পড়ে যায়, যেমন ধান হতে পারে নয়, ধান, গম। এটা কি হয় দেখো, এদের বিশেষ করে ধান ও গম গাছের
মূল যে কাণ্ড থাকে না সেটি শুরু হয়ে যায়। মূল যে কাণ্ড থাকে, এই ধরো এটা হচ্ছে আমার মূল কাণ্ড, ঠিক আছে? এই মূল কাণ্ড এতে যখন নাইট্রোজেন তুমি বেশি পরিমাণে প্রয়োগ করবে, সেটি আস্তে 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 শুরু হয়ে যাবে, আস্তে আস্তে শুরু হয়ে যাবে। যত শুরু হবে, যত শুরু হয়ে পড়বে, এর ফলে গাছ মাটিতে শুয়ে পড়তে, কারণ যখন এই যে বন্ডিংটা এত বড় ছিল, মাটি ধরে রাখছিল, তখন এইটুকু শুরু হয়ে গেছে মানে গাছটা পরপর পরপর আস্তে 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 মাটিতে শুয়ে পড়বে, ঠিক আছে? গাছটা এইভাবে খাড়া ছিল, খাড়া না হয়ে গাছটা পরপর পরপর এইভাবে মাটিতে শুয়ে পড়বে, যেভাবে তোমরা জমিতে দেখতে পাও। শুয়ে পড়ার ফলে কি হবে? নিশ্চয়ই ফলন আর ভালো হবে কি? নিশ্চয়ই ভালো হবে না, খারাপ হবে। কারণ কাটতে গিয়ে কিছুটা ঝরে যাবে, অনেকটাই পরিমাণে ঝরে যাবে। এই শুয়ে পড়াটাকে আমরা কি বলি জানো? আমরা এক কথায় যাকে বলি, তা হচ্ছে লগিং। এর বাংলা ফর্ম হচ্ছে, এর বাংলা ফর্ম হচ্ছে ভূপতন। ভূপতন, ঠিক আছে? এর বাংলা ফর্ম হচ্ছে ভূপতন। তাই এখানে দেখো, আরেকটি জিনিস তোমাদের অবগত করে দিই, এখানে অনেক অনেক পয়েন্ট আছে, কিন্তু যেটুকু দরকার তোমাদের সেমিস্টার, তোমাদের সেম থ্রিতে যেটুকু দরকার এখান থেকে আমি সেটুকুই বলবো। এখানে আমি এক্সট্রা জিনিস কিছু বলতে যাব না। তাহলে তোমাদের নাইট্রোজেনের প্রাচুর্যজনিত লক্ষণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ভূপতন। তোমাদের কোশ্চেন কিভাবে থাকবে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? কোন ক্ষেত্রে ভূপতন দেখা যায়, অথবা দিতে পারে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে তোমাদের দিয়ে দিতে পারে, একটুখানি ঘুরিয়ে, যে ভূপতন কেন দেখা যায়। কোন ক্ষেত্রে ভূপতন দেখা যায়, অথবা দিতে পারে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে তোমাদের দিয়ে দিতে পারে, একটুখানি ঘুরিয়ে, যে ভূপতন কেন দেখা যায়। ভূপতনের কারণ কি ব্যাখ্যা করো, সত্য না মিথ্যা বলো। ভূপতন নাইট্রোজেনের প্রাচুর্যজনিত কারণের ফলে দেখা যায়, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা, এইভাবে কোশ্চেন থাকে। যেহেতু বিষয়টা এমসিকিউ প্রথমেই তোমাদেরকে বললাম, তাই তোমাদের খুবই খুবই গুরুত্ব আকারে এইগুলো পড়তে হবে, না হলে কিন্তু তোমাদের অনেক অনেক পরিমাণে ঠকে যেতে পারো সেমিস্টার থ্রিতে। এরপরে আমি যেখানে আসছি তার নাম হচ্ছে পটাশিয়াম। তার নাম কি বললাম? পটাশিয়াম। ফসফরাস আছে আমাদের, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে বিশেষ কিছু একটা লক্ষণ দেখা যায় না, কিন্তু গাছ থেকে ফসফেট আকারে ফসফরাস কীভাবে গ্রহণ করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। গাছ মাটি থেকে ফসফেট আকারে ফসফরাস গ্রহণ করে থাকে এইভাবে। গাছ মাটি থেকে ফসফেট আকারে ফসফরাস গ্রহণ করে থাকে এইভাবে, যেভাবে আমি এখানে দেখালাম, এইভাবেই গ্রহণ করে থাকে ফসফেট। এবার যেখানে আসি হচ্ছে তোমার পটাশিয়াম। এই পটাশিয়ামের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বলে গিয়ে আমি এখান থেকে বেরোবো, ঠিক আছে? এই পটাশিয়াম গ্রহণ করে তোমাদের আগেই বলেছি কে প্লাস আকারে এখানে গ্রহণ করে থাকে, কিন্তু পটাশিয়ামকে আরেকটি নাম বলা হয়, তার নাম হচ্ছে এনজাইম অ্যাক্টিভেটর। কি বলা হয়? পটাশিয়ামকে বলা হয় এনজাইম অ্যাক্টিভেটর। খুবই খুবই গুরুত্বপূর্ণ নাম, এনজাইম অ্যাক্টিভেটর। খুবই খুবই গুরুত্বপূর্ণ নাম। তার বাংলা নাম হচ্ছে উৎসেচক সক্রিয়তা কাকে বলে, দিতে পারে। উৎসেচক সক্রিয়তা কাকে বলে? পটাশিয়ামের পাতায় সবুজ কণা তৈরির জন্য অপরিহার্য। পটাশিয়ামের পাতায় সবুজ পাতা তৈরির জন্য অপরিহার্য। তাছাড়াও নাইট্রোজেন জাতীয় সারে শতকরা 50% ভাগ অপচয় দূর করা যায় এই পটাশিয়ামের মাধ্যমে। পটাশ মেরে দিলে বা পটাশ মারা হয় কেন? কারণ নাইট্রোজেন এত পরিমাণে জমিতে পড়ে বিভিন্ন সারের মাধ্যমে, সেখানে 50% দূর করা যায় এই নাইট্রোজেন। কারণ নাইট্রোজেন কী পরিমাণে ভূপতন দেখায় সেটা তোমাদের আগেই বললাম। আচ্ছা, পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ তুমি কীভাবে দেখতে পাবে? পটাশিয়াম অভাবজনিত লক্ষণ তুমি যেটা দেখতে পাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটি নিচের দিকে পুরানো পাতায় দেখা যায়। কি বলে? নিচের দিকে দেখা যাবে পুরানো পাতায়। ধরো একটি গাছ, ঠিক আছে, এখানে সামনের দিকে পাতা আছে, সরি, ধরো এখানে পাতা, তুমি এটা ধরে নাও, ঠিক আছে, এখানে শুধু একটা পাতা আছে।
এই নিচের দিকে শুধু পাতা আছে, পাতা আছে। এবার কোথায় ধরবে? যখন দেখবে এই নিচের পাতায় তোমার কালো পড়ে যাচ্ছে, কি বিভিন্ন কারণ বাদামি বর্ণ দেখা যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এক কথায় নিচের পাতায় দেখা যায় এই পটাশিয়াম। খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। এবার আসি পটাশিয়ামের অভাবে অভাবে গায়ের ডগা শুকিয়ে যায়, ড্রাইং ব্যাকটিভস অফ দ্য শর্ট, ড্রাইং ব্যাকটিভস অফ শর্ট রোগ দেখা যায় পটাশিয়ামের অভাবে গায়ের পাতা শুকিয়ে যায়। তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বললাম। এক, পটাশিয়ামকে এনজাইম অ্যাক্টিভেটর বা উৎসেচক সক্রিয়তা বলা হয়, কাকে না, এই পটাশিয়ামকে বলা হয়। আমি যে ফ্রেশ আকারে তোমাদেরকে এখানে বলি, পটাশিয়ামকে উৎসেচক সক্রিয়তা বলা হয়। পটাশিয়ামের নিচের দিকে পুরানো পাতায় দেখা যায় এবং ডগা শিকা রোগ দেখা যায়। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এখানে কি আকারে গ্রহণ করে সেটা তোমাদেরকে আগেই বলেছি। দেখো, ক্যালসিয়াম গাছের কাণ্ডকে শক্ত করে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা মাথায় রাখবে। ক্যালসিয়াম গাছের কাণ্ডকে শক্তপোক্ত করে ধরে রাখে কিনা এই ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম তুমি ক্যালসিয়ামকে বলে রাখতে পারো পাওয়ার অফ দ্য ক্যালসিয়াম। এটা আমার নাম, নিজের নাম দেওয়া, পাওয়ার অফ দ্য ক্যালসিয়াম। মানে এটি সূত্র তোমাদেরকে শিখিয়ে দিল, পাওয়ার অফ ক্যালসিয়াম। পাওয়ার অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম যেভাবে আমাদের হাড়ের বর্ণকে শক্তপোক্ত মজবুত করে রাখতে পারে, ঠিক একইভাবে একটি গাছের কাণ্ডকে সুদা শক্তপোক্ত মজবুতভাবে এই ক্যালসিয়াম ধরে রাখতে পারে। তাই এই ক্যালসিয়ামের গাছের ভূপতন ঘটে না, যেটা নাইট্রোজেনের অভাবে ঘটে, কিন্তু এর ক্ষেত্রে এটা ঘটে না। এখান থেকে এই জিনিসটা জানলেই তোমাদের হয়ে যায়, ঠিক আছে। নেক্সট আসবো তোমাদের ম্যাগনেসিয়াম। নেক্সট কি বললাম, নেক্সট আমি আসবো যেখানে ম্যাগনেসিয়াম। ওকে, এই ম্যাগনেসিয়ামে তোমরা কি দেখতে পাবে, তাই তো? এই ম্যাগনেসিয়ামে যেটা তোমরা দেখতে পাবে অভাবজনিত রোগ কাকে বলে না, ক্লোরোসিস বা পান্ডু রোগ বলে। কি বললাম? এই ম্যাগনেসিয়ামের অভাবজনিত রোগ হচ্ছে ক্লোরোসিস বা পান্ডু রোগ। ক্লোরোসিস অথবা পান্ডু রোগ বা পান্ডু রোগ, এর অপর নাম কিন্তু পান্ডু রোগ, ঠিক আছে। এর কোনো হিউম্যান বডির সঙ্গে তোমরা তুলনা করতে যাবে না। ক্লোরোসিস অথবা পান্ডু রোগ নামে পরিচিত এই ম্যাগনেসিয়াম কেন পরিচিত, কিসের জন্য পরিচিত? ক্লোরোসিস কাকে বলবো, পান্ডু রোগ বা কাকে বলবো? ম্যাগনেসিয়ামের অভাবে প্রথম দেখা যায় গাছে পুরানো পাতা, আগেই বললাম। নেক্সট হচ্ছে এমজি বা ম্যাগনেসিয়ামের অভাবে গাছে পুরানো পাতাগুলি হলদে হয়ে যায়। নিচের পাতায় এই যে সরি ম্যাগনেসিয়ামের অভাবে পুরানো পাতায় ঘটে, নিচের পাতায় ঘটবে কিন্তু এমন কোনো কথা নেই। পুরানো পাতায় মানে এই পাতাগুলো এইখানে যে পাতাগুলো থাকবে এই পাতাগুলো ঘটবে। এই পাতাগুলো দেখা গেলে তাকে বলবো ক্লোরোসিস অথবা পান্ডু রোগ। ক্লোরোসিস অথবা পান্ডু রোগ। নেক্সট এখানে আসবো সালফার অথবা যার অপর নাম হচ্ছে গন্ধক নামে পরিচিত। এটি গন্ধক নামে কেন পরিচিত? সালফার অথবা গন্ধক বলা হয়। এই সালফারকে কেন বলা হয় জানো? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পরেই যে উপাদানটি আমরা পাবো তার নামই হচ্ছে সালফার। সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার নাম সালফার। খুবই খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব। এই যে তোমরা সরষে তেলের ধরো এই যে একটা বোতলের মুখ, সাপোজ আমি ছবি তেমন ভালো আঁকতে পারি না, তোমাদের বোঝানোর স্বার্থে একটু করতে হয়। ধরো এটা হচ্ছে বোতলের একটি মুখ, সিপি, ঠিক আছে। তোমরা ধরে নাও বা বুঝে নাও, অত মাইন্ড করবে না, ঠিক আছে। এই বোতলের সিপি, এটি একটি মাস্টার্ড অয়েলের সিপি, অর্থাৎ সর্ষে তেলের বোতলের সিপি। যখন তুমি বোতলের সিপিটা খুলবে, তীব্র গন্ধ ঝাঁঝালো টাইপের বেরোয়, যেখান থেকে তোমার নাক থেকে শুরু করে মনে হচ্ছে যেন পেটের ভেতরে গিয়ে ঢুকছে, মনে হয়, অনুভব হয়। অবশ্যই হবে, হওয়ারই তো কথা। কেন হয়? কারণ এই সালফারের কারণে। তাই এই সালফারের অপর নাম হচ্ছে গন্ধক। তেলের ঝাঁঝের কারণের নাম হচ্ছে সালফার, বা এটিকে বিভিন্নভাবে তোমাদেরকে উপস্থাপিত করতে পারে পরীক্ষা হলে। লোহার অভাবে এবার কি হয় বা কি হয়, তাহলে সালফার একটি গুরুত্বপূর্ণ জিনিস বললাম। এরপর চলে এলো আমাদের লোহা বা আয়রন, ঠিক আছে।
এটি কি করে, লোহার অভাবে ধান গাছের পাতায় কিন্তু ক্লোরোসিস হয় এবং আখের নতুন পাতায় মটর লিফ কি হয়, আরেকবার বলছি, অভাবজনিত লক্ষণের মধ্যে হয় ধানের পাতায় ক্লোরোসিস এবং নতুন আখের পাতায় মটর লিফ, MOTTLE লিফ, LEAF, মটর লিফ ঘটে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূল জিনিস তোমাদের এই ক্ষেত্রে। এবার আসি তোমাদের যে ম্যাঙ্গানিজের খুব একটা লক্ষণ বা অভাবজনিত রোগের প্রভাব পড়ে এমন নয়, তাই ম্যাঙ্গানিজটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, সরি, ম্যাঙ্গানিজটা একটু তোমরা পড়ে নেবে। ওকে, এরপরে তোমরা যেটা দেখবে, ম্যাঙ্গানিজের কথা তো আমি বললাম যে খুব একটা প্রয়োজন হয় না বা গুরুত্ব হয় না, কিন্তু এরপরে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, তার নাম হচ্ছে তামা বা বা কপার। কি বললাম, এই তামা বা কপার খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন বলছি, যেটা ছাড়া আমরা ভাত খেতে পারি না, সেইখানেই এটি অ্যাটাক করে। কোনটা, কমেন্টে বলো, ভিডিওটাকে পজ করে কমেন্টে জানাও কোনটা আমরা ভাত ছাড়া খেতেই পারি না। ঠিক আছে, তাও আবার অনুষ্ঠান বাড়িতে তো সেটা লাগবেই। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে জানাবে সেটা কোন জিনিস। দেখো, লেবু গাছের এর অভাবে কিন্তু একটি রোগ হয়, তার নাম হচ্ছে ডাইব্যাক রোগ। তোমরা কারা কারা ভিডিওটি পজ করে উত্তরটা দিতে পারলে একটু বলবে। ঠিক আছে, ডাইব্যাক রোগ হয় লেবু গাছের এই তামার অভাবে, এই কপারের অভাবে লেবু গাছের ডাইব্যাক রোগ হয়, অভাবজনিত লক্ষণ। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট সিমটমস দেখা যায় লেবু গাছের ডাইব্যাক রোগ তামার অভাবে ঘটে থাকে। দস্তা বা জিঙ্ক, কি বললাম, দস্তা বা জিঙ্ক, দস্তা বা অথবা জিঙ্ক, দস্তা অথবা জিঙ্কের অভাবে যেটি হয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তোমার ধান গাছের খয়রা রোগ দেখা যায়। ধান গাছের কি রোগ দেখা যায় বললাম, অভাবজনিত খয়রা রোগ। ধান গাছের ক্ষেত্রে খয়রা রোগ খুবই খুবই গুরুত্ব। ভুট্টার মুকুল একেবারে সাদা হয়ে যায়, সেই রোগের নাম হচ্ছে হোয়াইট বাট রোগ। সেই রোগের নাম কি বললাম, হোয়াইট বাট রোগ, যেটি ভুট্টা গাছের ক্ষেত্রে দেখা যায়। লেবু গাছের মটর লিফ রোগ দেখা যায়, আপেলের রুসেট রোগে দেখা যায়। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে পয়েন্ট। নেক্সট, বোরনের অভাবে কী হয় আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা খুবই মন দিয়ে শুনে নিতে পারো এই বোরনের অভাবে কী হয়ে থাকে। নেক্সট, বোরনের অভাবজনিত রোগ যেটি হয়ে থাকে, টমেটোর ফুলের কর্কিকর্ণ বা কর্কিং গর্ত হয়ে যায়। এক, বিট অথবা শালগমে বাদামি কভার বা ব্রাউন হার্ট রোগ দেখা যায় এবং তামাক গাছের উপরের অংশে রোগাক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের বোরনের খুবই মারাত্মক পয়েন্টের কথা বললাম। নেক্সট হচ্ছে মলিবডেনাম, খুবই খুবই গুরুত্ব লাগে না, তবে একটু দেখে নেবে তোমরা, এই ক্ষেত্রে আমি কোনো বলছি না। MOP, যেটি সেমিস্টার পরীক্ষায় ডিটেলসে পড়বে, এখানে একটুখানি তথ্য দিয়ে রাখি ফুল ফর্ম। মিউরিয়েট অফ পটাশ, মিউরিয়েট অফ পটাশ, এটি ব্যবহার করা হয় অন্য নামে KCl, KCl ব্যবহার করা হয় এই নামে, KCl নামে, কিন্তু মিউরিয়েট অফ পটাশ নামে বা পটাশিয়াম সার হিসেবে এটি ব্যবহার করা হয়। ক্লোরিনকে, যেটি ক্লোরিন মাটি থেকে গ্রহণ করে Cl মাইনাস আকারে, যেটি তোমাদেরকে আগেই বলেছি। এটি 1954 খ্রিস্টাব্দ। ক্লোরিন উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় অনুখাদ্য হিসেবে প্রমাণিত হয়েছে, তোমরা জানো আশা করি। ঠিক আছে, এ হচ্ছে মূল জিনিস, এ হচ্ছে মূল ব্যাপার। তোমাদেরকে তোমাদেরকে জাস্ট একটি শর্ট আকারে আমি দেখিয়ে দেব, এতক্ষণ ধরে আমি যে রোগের কথা বললাম, যে অভাবজনিত গুরুত্ব, এখানে কিন্তু আধিক্যজনিত গুরুত্বটা খুবই খুবই কম পরিমাণে লাগলেও এগুলো কিন্তু
ততটা মানে গুরুত্ব লাগে না, কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ লাগে বা লাগবে, সেটা হচ্ছে অভাবজনিত। এই এইখান থেকে বেশিরভাগ অভাবজনিত খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানে কি, সবই অভাবজনিত। এই অভাবজনিত থেকেই তোমাদের কোশ্চেন আসতে পারে। তাই আমি তোমাদেরকে একটি শর্ট আকারে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তোমরা তোমাদের বইতে সেটা পেয়ে যাবে, আশা করি। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লোহার অভাবে কি হয়ে থাকে না, ক্লোরোসিস হয়ে থাকে। আখের নতুন পাতার মটর লিফ হয়, যেটা বলেছি। দস্তা বা জিঙ্কের আকারে যে যে রোগগুলো হয় সবগুলোই আছে, সবগুলোই তোমরা এখান থেকে পড়বে। বোরনের অভাবে হয় 6টি রোগ, সেটাও পড়বে। আর আছে দেখো মলিবডেনামের অভাবে 6টি রোগ, 6টিই পড়বে। এবার এখানে তামার অভাবে যেটা হয়, লেবু গাছে প্রধান ডাইব্যাক এবং ম্যাঙ্গানিজ, ক্লোরিন, নিকেল সেই রকম কোনো গুরুত্বপূর্ণ সৃষ্টি হয় না, তাই তোমাদেরকে এটা বলেই নি। ঠিক আছে, তবে যেগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করেছি সেগুলো আমি তোমাদেরকে এখানে বলেছি বা বলার চেষ্টা করেছি। তোমার পারলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবে। আশা করি তোমাদের বইটি সেটা তোমরা পেয়ে যাবে। তুমি তোমাদেরকে আমি দেখালাম। এবার তোমরা যে জিনিসটা এখান থেকে দেখবে বা এখান থেকে তোমরা দেখতে পাবে যে মাটির পিএইচের মাত্রা বেশি হলে মাটি যথাক্রমে অম্ল এবং ক্ষারীয় হয়ে যায়। কি বললাম? পিএইচের মাত্রা যথাক্রমে কম, কি বললাম, পিএইচের মাত্রা যথাক্রমে বেশি হলে সেই মাটি কি হয়ে যায়, অম্ল হয়ে যায়। তাই ইংলিশটা হচ্ছে অ্যাসিড, তাকে বলছে অম্ল। ক্ষার মানে হচ্ছে অ্যালকাইল, ক্ষার, অ্যালকাইল এবং অ্যাসিড, অ্যালকাইল এবং অ্যাসিড দুটো হয়ে যায়। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাবে কি না, লোহা এবং অ্যালুমিনিয়াম দ্রবণীয় আকারে থাকে এবং তা ফসফেটের সঙ্গে বিক্রিয়া হয়ে লোহা ও অ্যালুমিনিয়ামের ফসফেট উৎপন্ন করে। জিনিসটা বোঝা যায় নিশ্চয়ই। দেখো লোহা প্লাস অ্যালুমিনিয়াম, লোহা প্লাস অ্যালুমিনিয়াম দ্রবণীয় আকারে থাকে এবং ফসফেটের সঙ্গে, কার সঙ্গে বললাম, এই ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিক সারের সঙ্গে, সরি একটু ভুল বললাম, তোমাদের লোহা এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে দ্রবণীয় আকারে থাকে এবং ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে লোহা ও অ্যালুমিনিয়াম ফসফেট উৎপন্ন করে। কি উৎপন্ন করে বললাম? ফসফেট উৎপন্ন করে। এই ফসফেট যেহেতু উৎপন্ন করছে, তাই একে বলা হচ্ছে ফসফেট বন্ধন। সরি, আমি এফ লিখলাম, এখানে পি হবে, কিন্তু সরি একটু ভুল করবে আমাকে, ফসফেট হবে, ঠিক আছে, পি হবে। এই ফসফেট বন্ধন তৈরি করছে, ফসফেট ফিকশন তৈরি করছে। তোমরা একটু একটু ক্ষমা করবে এখানে আমাকে, পি হবে। ঠিক আছে, তাহলে আরেকটি জিনিস তোমাদের আমি এখানে জানিয়ে রাখি যে খুব সুপ্ত ক্ষুধা এবং বা ইংলিশে বলা হবে হিডেন হাঙ্গার, ইংলিশে বলা হবে হিডেন হাঙ্গার অথবা হিডেন হাঙ্গার, ঠিক আছে, অথবা হিডেন হাঙ্গার, বা যাকে বলছে বাংলায় যে সুপ্ত ক্ষুধা। বাংলায় কি বলা হচ্ছে না, সুপ্ত ক্ষুধা, সুপ্ত ক্ষুধা নামে পরিচিত। সুপ্ত ক্ষুধা কেন বলা হয় বা কখন বলা হয়ে থাকে? দেখো, কখনো কখনো দেখা যায় যে মাটিতে কোনো খাদ্য উপাদানের পরিমাণ কম থাকে, আবার না থাকলে উদ্ভিদের অভাবজনিত লক্ষণ দেখা যায়, কিন্তু এটাতেও বেশি থাকে না যে উদ্ভিদে ওই উপাদানটি সম্পূর্ণ চাহিদা মিটে যায়। মানে বেশিও থাকবে না, আবার কমও থাকবে না, মানে এখানে প্লাসও থাকবে না, নেগেটিভও থাকবে না। তার ফলে এই হিডেন হাঙ্গার দেখা যাবে, বা একে হিডেন হাঙ্গার বা সুপ্ত ক্ষুধা বলে। আমি তোমাদেরকে যেসব ইনফরমেশনগুলো দিলাম সেগুলো কিন্তু খুবই খুবই ভাইটাল, ভাইটাল পয়েন্টস। ঠিক আছে, তা হিডেন হাঙ্গার বা সুপ্ত ক্ষুধা কাকে বলে যদি তোমরা সংজ্ঞা আকারে বলতে চাও, তাহলে দেখো, উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহে সংজ্ঞা আকারে একটু নোট ডাউন করে নেবে, আমাদের সময় নেই তাই আমি এখানে লিখছি না। উদ্ভিদ দেহে
এমন একটি অবস্থা সৃষ্টি হয় যেখানে কোনো নির্দিষ্ট উপাদানের অভাবজনিত লক্ষণ বা সিমটমস দেখা যায় না, কিন্তু সেই উদ্ভিদের সেই অভাবজনিত বা অভাবটা থাকে, তখন ফলনের বিরাট ক্ষতি হয় বা ফলন ক্ষতিগ্রস্ত হয়। তাকেই হাঙ্গার, হিডেন হাঙ্গার অথবা সুপ্ত ক্ষুধা নামে পরিচিত। আরেকবার বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। উদ্ভিদদের এমন একটি অবস্থা যেখানে উদ্ভিদে কোনো নির্দিষ্ট খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ দেখা যায় না, কিন্তু উদ্ভিদ দেহে খাদ্য উপাদানের অভাব থাকে, যার ফলে ফলন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ফলন ভালো পাওয়া যায় না। তাই তাকে হিডেন হাঙ্গার বা সুপ্ত ক্ষুধা নামে পরিচিত। সুপ্ত ক্ষুধার কারণে ঘাটতি ফলন অনেকটাই দেখা যেতে পারে। জাস্ট তোমরা একটু ইমাজিন করবে এখানে, ঠিক আছে? একটু ইমাজিন করবে, আর এখানে তোমরা দেখবে যে সুপ্ত ক্ষুধাটা কতটা পরিমাণে এখানে তোমাদেরকে করে, ঠিক আছে? ধরো এ হচ্ছে আমাদের একটি আমি রেখা টানলাম, তো এখানে তোমার হচ্ছে পার্সন ব্যক্তি, এখানে হচ্ছে তোমাদের সুপ্ত ক্ষুধার ঘাটতির ফলন, জাস্ট এই জায়গাটা হবে সুপ্ত ক্ষুধার হচ্ছে ঘাটতির ফলন। বুঝতে পারলে জিনিসটা? আর এখান থেকে আবার একটা C%, তো এতটা পরিমাণে ঘাটতি হয়ে যায় ফলনে এখানে বাঘ আমি এখানে দেখাতে পাচ্ছি কিনা জানি না, এখানে এইভাবে বাঘ নিয়ে এইভাবে এতটা পরিমাণে ফলনটা কমে যায়। কিভাবে কমে যায়, কেন কমে যায়, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে এখানে দেখালাম। যে খাদ্য উপাদানের অভাব না থাকলেও অভাবজনিত লক্ষণ দেখা যায় না, তাকে হিডেন হাঙ্গার বলে, স্বাভাবিক জিনিস। এবং সুপ্ত ক্ষুধার কারণে ঘাটতি ফলন অবশ্যই দেখা যায়। জাস্ট এইখানটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ ঘাটতি ফলন দেখা যায়। আশা করি তোমরা এই ক্লাসটি যদি এনজয় করেছো, যদি ইনফরমেশন মনে হয়েছে, তাহলে তোমরা অবশ্যই ইওর এগ্রিকালচার ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে, ইউটিউব অবশ্যই সম্পূর্ণ সবাই সব জিনিসটা বিনামূল্যেই তো দেখো, নেটটা খরচা হয়, সেটা নিয়ে পুরো কথা নয়, কিন্তু ইওর এগ্রিকালচার ক্লাস তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে ইউটিউবে কেবলমাত্র সমস্ত ক্লাস এগ্রিকালচারের বুকে নিয়ে আসে এই ইওর এগ্রিকালচার ক্লাস। ফুল ফর্ম লিখবে অবশ্যই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই, এবং অবশ্যই সে চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ।